তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম যে এ কি করলো, বি কে সেল করেছিল, তাই তো? ঠিক আছে, আর এ কি করেছিল, ক্রেডিট সেল হয়েছিল। ক্রেডিট সেল হওয়ার ফলে কি হয়েছিল, এ একটা বিল ড্র করেছিল। ড্র যে করছে তার নাম হচ্ছে ড্রয়ার। এ বিল ড্র করেছিল মানে বিলটা কেটে বি কে দিয়েছিল কি করতে, যে এই নাম আমি লিখে দিচ্ছি যে তুমি আমার টাকা দেবে, তার একটা লিখিত প্রমাণ তুমি এতে সই করে দাও। তাহলে এ একটা রসিদ ছিঁড়ে বি কে দিয়েছিল কি করার জন্য, সাইন করার জন্য। আর ওই বিলের মধ্যে লেখা ছিল যে বি আমাকে 10,000 টাকা দেবে 2 মাস পর। সেটাতে বি সাইন করে এ কে আবার ফেরত দিয়ে দিয়েছিল। ঠিক আছে, যেমনি 2 মাস হয়ে গেল, 1 মাস 2 মাস হয়ে গেল, তখন কি করলো, এ বলল এই যে এই বিলটা আমার কাছে ছিল, এটা বিল, এই বি তুমি নিয়ে নাও। বি কি করলো, বিলটা নিয়ে নিল, তার পরিবর্তে একে কি দিয়ে দিল, যে 10,000 টাকা ডিউ ছিল সেটা দিয়ে দিল, তাই তো? তার মানে কি হলো, এই সিচুয়েশনে কি দেখলাম যে বিলটা আমরা ডিউ ডেটের পর ম্যাচুরিটি হয়ে যাচ্ছে। ম্যাচুরিটি মানে পেমেন্ট। ঠিক আছে, এর মাঝখানে আর কোনো গল্প আসছে না। বি হচ্ছে, এ হচ্ছে বিলটা ড্র করলো, 2 মাস পর বি এসে সিনসিয়ারলি টাকা পেমেন্ট করে দিল এবং বিলটা নিয়ে চলে গেল। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড সিচুয়েশন দেখব। একটা সিচুয়েশন দেখেছিলাম, ম্যাচুরিটি হচ্ছে অ্যাট ডিউ ডেট। ঠিক আছে, ডিউ ডেট আসছে, পেমেন্ট করে দিচ্ছে বি, কোনো ঝামেলা নেই। এবার সেকেন্ড কেস দেখবো হচ্ছে এই যে বিলটা এ কি করলো, বি এর কাছ থেকে সাইন করে বিলটা এর কাছে রাখলো। ঠিক আছে, এই বিলটা রাখলো, যে কোনো সময় মিসপ্লেস হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। ঠিক আছে, তো বিল মানে কি টাকার সমান, কারণ ওইটা দেখি আমরা পরবর্তীকালে টাকা পাবো, তাহলে এটা খুব ভ্যালুয়েবল একটা জিনিস। তাই হচ্ছে কি ব্যাংক একটা ফেসিলিটি সার্ভ করে বা একটা ফেসিলিটি প্রোভাইড করে যে যার বিল, সে যেমন সোনা গয়না টাকা যেমন লকারে রাখে মানুষ ব্যাংকে, ঠিক আছে, তেমন ওই বিলটাও যেহেতু ভ্যালুয়েবল, সেই বিলটাকেও ব্যাংক কি করে লকারে সেফলি রাখার সুযোগ সুবিধা দেয়। তাই কি করলো, এ ওই বিলটাকে নিয়ে যেমনি বিয়ের থেকে সাইন করে নিল, গিয়ে ব্যাংকে তার লকারে জমা দিয়ে আসলো। ঠিক আছে, তাহলে কি করছে, ব্যাংক বিলটাকে সেফলি রাখার একটা ফেসিলিটি সার্ভ করছে। ঠিক আছে, এ কি করলো, সেই সুবিধাটা নিল, গ্রহণ করলো, কি করলো, যেমনি বিলটা পেলো বিয়ের থেকে, ব্যাংকে গিয়ে রেখে আসলো। সেই ক্ষেত্রে আমাদের কি জার্নাল এন্ট্রি হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে সেকেন্ড হচ্ছে আমরা এবার ব্যাংকে গিয়ে বিলটা রেখে আসছি। তাহলে আগের জার্নাল এন্ট্রি আমরা জানি যে পারচেজ সেলের জার্নাল এন্ট্রি হচ্ছে, তারপর বিলটা যেমনি রিসিভ করছে, এ যেমনি বিল থেকে সাইন করে রিসিভ করছে, তখন কি হচ্ছে, বিলস রিসিভেবল, শর্টে লিখছি বিলস রিসিভেবল টু কার থেকে পাচ্ছে, বিয়ের থেকে 10,000। আর ওর ওখানেও কি হচ্ছে, এজ অ্যাকাউন্ট ডেবিট টু, ওর নাম কি হচ্ছে, সেই সেম বিলের নাম ওর খাতায় বিলস পেয়েবল হয়ে যাচ্ছে, তাই তো? এইবার কি হচ্ছে, ডিউ ডেটের সময় পেমেন্ট হয়ে যায়, সেটা আমরা দেখবো না। এবার এখানে এ কি করছে, এ হচ্ছে বি এর খাতা, যেমনি বিলসটা পেলো, ঠিক আছে, এখনো ডিউ ডেট আসেনি, ও বি, এ হচ্ছে সেল করেছে বি কে, বি তার বদলে বিলস রিসিভেবলটা দিয়েছে। এই যে বিলস রিসিভেবলটা কি করেছে, গ্রহণ করেছে, কার থেকে, বি এর থেকে। এবার এ কি করলো, যেহেতু হারিয়ে যেতে পারে, ও ব্যাংকে গিয়ে এই বিলটা কি করবে, জমা দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কি বেরিয়ে যাচ্ছে, হোয়াট গোজ আউট সেটা ক্রেডিট হয়। ঠিক আছে, যেটা বেরিয়ে যায় সেটা ক্রেডিট। তাহলে বিলসটা কি জমা দিয়ে আসছে, বিলসটা এর হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে হোয়াট গোজ আউট হচ্ছে ক্রেডিট। আমরা বিলসকে কি করে দেবো, ক্রেডিট করে দেবো। তাহলে বিলসটা যে ব্যাংকে রাখছে, তাহলে ডিউ ডেটের পর ওই বিলসের এগেনস্টে এ কি পাবে, টাকা পাবে, তাই তো? ডিউ ডেট মানে কি, যখন পেমেন্ট করার সময় হয়ে যাবে তখন বিলসটা নিয়ে নেবে, কে নিয়ে নেবে, বি নিয়ে নেবে, এবং তাকে এ কে কি দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে। তাহলে এখন কি টাকাটা পাচ্ছে, ব্যাংকে যেমনি জমা দিল তখন কি টাকা পাবে না, কখন পাবে, ডিউ ডেট 2 মাস পর পাবে, এখন তো পাইনি। তাহলে এখন কি আমরা ব্যাংক বলে লিখতে পারি, ব্যাংকের ব্যালেন্স তো বাড়েনি এখনো, তাহলে আমরা একটা বিল সেন্ট ফর কালেকশন নামে একটা আমরা অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট তৈরি করে এখনের জন্য সেটাকে বুক করব, যে ব্যাংকে পাঠিয়েছি সেট এন্ট্রিটা বুক করলাম, ব্যাংকে দিয়ে দিয়েছি, বিলস বেরিয়ে যাচ্ছে, তাই জন্য বিলসকে ক্রেডিটে,
আর ব্যাংক এখনো বাড়েনি, মিন হয় তো কিছু নাম দিয়ে তো লিখতে হবে, তাই আমরা একটা নাম দিয়ে দিয়েছি কি বিল সেন্ট ফর কালেকশন। কেন লিখলাম? কারণ ব্যাংকে তো আমরা জমা দিয়েছি বিলটা, ব্যাংকের ব্যালেন্স তো বাড়েনি, সেই জন্য। এইখানে বি এর বইতে কিন্তু কোনো এন্ট্রি হবে না। কেন হবে না? এ কখন গিয়ে ব্যাংকে দিয়েছে, বি তো কিছুই জানে না, বি কেন এটা নোট করবে? বি তো বিল সাইন করে দিয়ে দিয়েছে, ওর তোমার এইসব ব্যাংকে জমা তো এ দিচ্ছে, বিলসের কোনো বি এর কোনো হেডেক নেই, বি এইখানে কিছু নোট করবে না। এবার যেমনি এটা হচ্ছে 1/1/19 হয়েছে, যেমনি কি হয়ে যাবে, 2 মাস পর ডিউ ডেট এসে যাবে। ডিউ ডেট মানে কি? টাকা দেওয়ার সময় চলে এসছে। তখন কি হবে, আর 3 দিনের গ্রেস ডে দিই। গ্রেস ডে মানে কি? 2 মাসের পরও আমরা 3 দিন এক্সট্রা দিই, কারণ বি কে টাকাটা যে অ্যারেঞ্জ করার সময় দিই। তাহলে 1/1/19 হয়েছিল, 3 মাস পর হচ্ছে 2 মাস পর, সরি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 4 তারিখ 1/3/19 কি করবে, ব্যাংক যাবে। এবার এ কালেক্ট করতে যাবে না। আগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এ বিলটা নিয়ে বি এর কাছে যাচ্ছিল, বি কি করছিল, বিলটা নিয়ে নিচ্ছিল এবং বিলসের এগেনস্টে টাকা এ কে পেমেন্ট করে দিচ্ছিল। এই ক্ষেত্রে যেহেতু এ ব্যাংকে বিলসটা দিয়েছে, এবার ব্যাংকের দায়িত্ব হয়ে গেল। ব্যাংক কি করবে, তার এমপ্লয়ীদের পাঠাবে কার কাছে, বি এর কাছে, বলবে কি এই বিলটা নিয়ে যাও, বি এর থেকে টাকা কালেক্ট করে আনো। তখন কি হয়ে যাবে, যেমনি কালেক্ট করে নিয়ে আসবে, বিলসটা কার ছিল, এর ছিল, তাহলে ব্যাংক কি করবে, এর ব্যালেন্স বাড়িয়ে দেবে, কালেক্ট করে আনবে টাকা বি এর কাছ থেকে। ব্যাংকের এমপ্লয়ি যাবে বি এর কাছে, বলবে আমার মানে এর যে মালিক আমার, তার টাকা দাও। টাকা এনে কি করবে, এর ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, যেটা এ কালেক্ট করতে যাচ্ছিল আগের কেসে দেখলাম, এবার ব্যাংক যাচ্ছে কালেক্ট করতে। সেই কালেক্ট করতে গিয়ে যেই যাক, কিন্তু আলটিমেটলি আমাদের কি হচ্ছে, এর ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে, ব্যাংক অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট দিকে। আর দেখো আমরা একটা কি করেছিলাম, ব্যাংক সেন্ড ফর কালেকশন নামে, বিল সেন্ড ফর কালেকশন নামে একটা এন্ট্রি ক্রিয়েট করেছিলাম। সেটাকে কি করে দেবো, এবার ক্যান্সেল করে দেবো, কারণ আমার তো ব্যাংকে রিসিভ হয়ে গেছে, তখন ব্যাংক বলে লিখতে পারিনি। কেন লিখতে পারিনি? তখন তো ব্যাংক ব্যালেন্স বেড়েছিল না, বাড়েনি, এখন বেড়ে গেছে, এটার আর আমাদের প্রয়োজন নেই। ক্যান্সেল করতে গেলে কি করতে হবে, অপোজিট দিকে দিয়ে দিতে হবে। এখানে ডেবিট আছে, এটাকে ক্রেডিটে দিয়ে দেবো, টু বিল সেন্ট ফর কালেকশন। ঠিক, ব্যাংকে কালেক্ট করে আনলো, কার হয়ে, এর হয়ে কালেক্ট করে আনলো এবং এর ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দিল। আর একটা আমরা যেটা ফালতু ক্রিয়েট করেছিলাম, এখন আর দরকার নেই, ক্যান্সেল করতে গেলে অপোজিট দিকে দিয়ে দিলাম, ক্যান্সেল হয়ে গেল। এবার ব্যাংক কার কাছ থেকে কালেক্ট করে আনলো, বি এর কাছে গেছিল, তো বিলটা নিয়ে বি এর কাছে গেছিল, তাহলে বিল বি করবে কি করবে, যেমনি ব্যাংকের এমপ্লয় বি এর কাছে গেল, তখন বি কে কি করবে, বিলটা ব্যাংকের এমপ্লয়ের কাছ থেকে নিয়ে নেবে। তাহলে হোয়াট কামস ইন, ওর ক্ষেত্রে বিলটা বিলস পেয়েবল নাম, তাই তো, বিলস পেয়েবল বি কালেক্ট করে নিচ্ছে, হোয়াট কামস ইন ওর কাছে আসছে, যেটা কামস ইন হয় সেটা কোন দিকে লিখি, ডেবিট দিকে। আর বি কি দিয়ে পেমেন্ট করবে, টাকা ব্যাংকে দেবে, ব্যাংক হচ্ছে অ্যাসেট, পেমেন্ট যখন করে দিচ্ছে কমে যাচ্ছে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট দিকে। অ্যামাউন্ট কত, 10,000। ঠিক আছে, তাহলে কি হলো, ব্যাংকের এমপ্লয় বি এর কাছে গিয়ে বি এর যে বিলটা দিয়ে দিল, ওর কাছ থেকে টাকা নিয়ে চলে আসলো, এনে কি করলো, এর ব্যাংক ব্যালেন্সে ফেলে দিল, ব্যাংক ব্যালেন্স এর বেড়ে গেল। আর এখানে একটা ক্রিয়েট করেছিলাম, যেহেতু ক্রিয়েট করেছিলাম দরকার ছিল বলে, এখন আর দরকার নেই, ক্যান্সেল করতে অপোজিটে দিয়ে দিলাম, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে বিলস অফ এক্সচেঞ্জে ব্যাংকের যে কি একটা ভূমিকা, সেটা এই গল্পে দিয়ে বোঝা গেল। আচ্ছা, ব্যাংক কি করলো, লকারের একটা ফেসিলিটি তো দিল, ব্যাংক আরেকটাও ফেসিলিটি প্রোভাইড করে। কি ফেসিলিটি প্রোভাইড করে, যেমনি তুমি কি করলে, যে এ হচ্ছে বিলস রিসিভেবল, কি হলো, বি এর কাছ থেকে নিল, তাই তো, যেমনি এ সেল করেছিল, বি কি দেবে, বিলস রিসিভেবল দিয়ে দিল, বিলস রিসিভেবল কে পেল, এ পেল, কি নামে লিখবে, বিজ অ্যাকাউন্ট, আর এ কি বলে লিখবে, এজ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট, তাই তো। এ কি করবে, এর হচ্ছে আর্জেন্ট টাকার দরকার, কিন্তু কিছু কিনতে গেলে কি বিল দিলে কি হবে, ওখানে তো বিল তো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু ব্যাংক কি করে, এই বিলটা অ্যাকসেপ্ট করে। এর হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এ ব্যাংকের কাছে গিয়ে বলল যে এই নাও হচ্ছে বিলটা, আমার টাকার আর্জেন্ট দরকার, তুমি আমার টাকা দিয়ে দাও। আর যখন ডিউ ডেট আসবে তখন তুমি বি এর কাছ থেকে টাকা তো পেয়ে যাবে,
ঠিক আছে, তাহলে ব্যাংক আরেকটা ফেসিলিটি কি করছে, ডিউ ডেটের আগেই বিলটাকে ক্যাশ করে দিচ্ছে। ঠিক আছে, সেই ক্যাশ যে করছে একটা এক্সট্রা সার্ভিস দিচ্ছে, ব্যাংকে তো ওয়েট করতে হবে, ডিউ ডেট আসবে তখন বি এর কাছে গিয়ে কালেক্ট করবে, কিন্তু ব্যাংক কি করছে, এ কে ডিউ ডেট আসার আগেই কি করে দিচ্ছে, বিলটা রেখে দিচ্ছে এবং টাকাটা দিয়ে দিচ্ছে। তাহলে এক একটা খুব সুবিধা দিচ্ছে, তার জন্য ব্যাংক একটা চার্জ করে, টাকা চার্জ করে, সেইটা আমরা দেখবো এখানে। এখানে একটা অঙ্ক আছে সেটা দেখি। এখানে বলেছে এ ড্রজ বিল অন বি, তাহলে কি বলেছে, এ হচ্ছে ড্র করেছে, এ ড্র করেছে মানে এর থেকে এ সেল করেছিল, মানে এ বিক্রি করেছিল বি কে, ঠিক আছে, এবং বি কে কি করেছিল, ক্রেডিট সেল করেছিল, তাই বি এর থেকে একটা সই করে নিয়েছিল বিলে, তাই তো। তাহলে এ যখন রসিদ ছিল বি এর থেকে সই করে নেয়, তার মানে কি করছে, এ ড্রজ আ বিল, ঠিক আছে। তারপর কি করছে, বি অ্যাকসেপ্টস দি বিল সাইন অন ইট, এবং কি করলো, বি সম্মতি দিল, ঠিক আছে আমি তোমার থেকে কিনেছি, আমি ডিউ ডেটে তোমার টাকা দিয়ে দেবো, সম্মতি জানিয়ে কি করলো, বিও সই করে দিল। তারপর কি বলছে, দি বিল ইজ ডিসকাউন্টেড উইথ ব্যাংক অন 4/4/2017 অ্যাট আ ডিসকাউন্ট অফ 6% পার অ্যানাম। তাহলে কি হচ্ছে, ডিসকাউন্ট, ব্যাংকের সাথে ডিসকাউন্ট করা মানে কি, মানে ডিউ ডেটের আগেই তুমি ব্যাংকের কাছে ব্যাংকের কাছে পৌঁছে গেছে। ধরো এখানে ডেট কত দিয়েছে, 1/4/2017, ঠিক আছে, আর 3 মাস, বি কি বলেছে, আমি তোমায় 3 মাস পর দেবো, 3 মাস মানে 7/17, কিন্তু গ্রেস ডে দেওয়া হয়, তাই গ্রেস ডে মানে কি এক্সট্রা 3 দিন দেওয়া হয়, তাই 4 তারিখ হয়ে যাচ্ছে। তাহলে বি বলেছে আমি তোমায় 4/7/17 এই বিলের এগেনস্টে তোমায় পেমেন্ট করে দেবো। এখানে পেমেন্ট কত করার কথা, 1 লাখ, মানে এ হচ্ছে বি কে সেল করেছিল 1 লাখ টাকার জিনিস, তাই এ একটা বিলও ড্র করেছে, যেহেতু ক্রেডিট হয়েছিল, ক্রেডিট সেল, তাহলে বি সইও করে দিয়েছে, এবং বিও এটাও বলেছে যে আমি 3 মাস পর আমি এই এখন যে ধারে কিনলাম তার টাকাটা শোধ করে দেবো। এবার এর হচ্ছে মাঝখানে আর্জেন্ট টাকার দরকার পড়ে গেছে, তখন এ কি করলো, বিলটা এ তার নিজের ব্যাংকে গিয়ে বললো এই বিলটা তুমি রাখো, আর যখন ডিউ ডেট আসবে, যখন 4/7/17 আসবে, তুমি এই বিলটা নিয়ে বি এর কাছে যাবে, যেমনি যাবে বি তোমায় কি করবে, টাকা পেমেন্ট করে দেবে, কিন্তু আমার এখন আর্জেন্ট দরকার টাকা, তার জন্য তুমি করে বিলটা তুমি রেখে দাও এবং আমায় এই 1 লাখ টাকাটা এখনই দিয়ে দাও, এখনো ডিউ ডেট আসেনি, কিন্তু এ চেয়ে নিল, ঠিক আছে। তখন কি হবে, তাহলে ব্যাংকের কাছে যখন গেল, ব্যাংকে কি দিয়ে দেবে, এ গিয়ে ব্যাংকে কি দিয়ে দেবে, এই বিলস রিসিভেবলটা, তাই তো, ব্যাংকে গিয়ে রিসিভেবল যে বিলটা দিয়ে দেবে, তাহলে হোয়াট গোজ আউট সেটা ক্রেডিটে, কত টাকার বিল ছিল, 1 লাখ টাকার বিল দিয়ে দিল, তার এগেনস্টে কি পাবে, টাকা এখনই পেয়ে যাবে, তাই তো, এখনই আর্জেন্ট টাকার দরকার, তাই তো গেছে ব্যাংকের কাছে, তাই ব্যাংক ওকে এখনই টাকা দিয়ে দেবে, মানে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। কিন্তু ওকে কি পুরো 1 লাখ টাকাই দেবে, কেন দেবে না, কারণ আর একটা ফেসিলিটি প্রোভাইড করছে, তো ব্যাংকের তো কিছু লাভ হওয়া চাই, কারণ ব্যাংকে তো এখনো 3 মাস ওয়েট করতে হবে এই বিলের এগেনস্টে পেমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে। তার জন্য ব্যাংক একটা এক্সট্রা চার্জ করে, সেটাকে কি বলা হচ্ছে, আমাদের ডিসকাউন্টিং চার্জেস, ঠিক আছে, কি বলা হচ্ছে, ডিসকাউন্টিং চার্জেস। কত ডিসকাউন্টিং চার্জ কেটেছে, 6%, মানে 1 লাখের ওপর 6%, আর এটা 6% হচ্ছে পার অ্যানাম, ঠিক আছে, এই 6% কি পুরো বছরে 12 মাসের, কিন্তু এখানে দেখো ব্যাংকে কি পুরো 12 মাস ওয়েট করতে হচ্ছে, কত মাস ওয়েট করতে হচ্ছে, 3 মাস ওয়েট করতে হচ্ছে, তাহলে 3/12, ঠিক আছে, কত আসছে আমাদের, 1500 টাকা। তাহলে এখানে ডিসকাউন্টিং চার্জেস, তাহলে এখানে কি এর একটা লস হয়ে গেল, তাই তো, পুরো 1 লাখ টাকা কি পেলো এ, যেহেতু আগে ভাগে টাকাটা নিতে গেল, তার জন্য ব্যাংক কি করলো, ওর থেকে একটা টাকা চার্জ করে নিল, তাই তো, তাহলে এর লস হয়ে গেল, লস কোন দিকে দিয়ে, ডেবিট দিকে, তাই ডিসকাউন্টিং চার্জ হচ্ছে ওর লস, অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 1500 টাকা, তাই তো। তাহলে ব্যাংকে জমা পড়লো কত, এর 98,500, পুরো 1 লাখ কিন্তু পেল না।
কারণ ও ডিউ ডেটে হওয়ার আগেই ব্যাংকের থেকে টাকা তুলে নিয়েছে। তাহলে কি বুঝতে পারলে, যদি ডিউ ডেট আসার আগে যদি তুলে নেয় তাহলে এই এন্ট্রিটা। কিন্তু এইখানে বি তো কিছু জানেই না, বি কি তখন কিছু এন্ট্রি করবে? কিচ্ছু করবে না। এবার যখন ডিউ ডেট এসে যাবে, মানে 4/7/17, আর ব্যাংকের কাছ থেকে ও টাকা তুলে নিয়ে আসছে সেই মাসে, মানে 1/4/17 যখন এটা ট্রানজাকশনটা হয়েছে কেনা বেচার, তখন সেই মাসেই 4 তারিখে গিয়ে ও ব্যাংকের কাছে গিয়ে বিল জমা দিয়ে ওর টাকা নিয়ে চলে এসছে। ও টাকা পেয়ে গেছে, ও সিন থেকে আউট। এবার 4/7/17 মানে 3 মাস পর ব্যাংক কি করবে? ব্যাংক যাবে, ব্যাংক এমপ্লয় পাঠাবে কার বাড়িতে? বি এর বাড়িতে। এমপ্লয় বি কে কি দেবে? সেই বিলসটা। এই বিলসটা তো এ ব্যাংকে জমা দিয়েছিল, তাহলে এখন বিলটা কার কাছে? ব্যাংকের কাছে। ব্যাংকের এমপ্লয় পাঠাবে, বি কে তার বিল ফেরত দিয়ে দেবে। তাহলে বি এর কাছে বিল এবার ঢুকে আসবে, তাই তো? হোয়াট কামস ইন, ওর খাতায় কি বলে লেখা হয়? বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, হোয়াট কামস ওটা হচ্ছে ডেবিট। কত টাকার বিল চলে আসবে ওর কাছে? 1 লাখ টাকার বিল চলে আসছে, শুধু বিলটা। কিন্তু ওকে তো এর এগেনস্টে কি করতে হচ্ছে? বিলের এগেনস্টে ওকে পেমেন্ট করতে হবে, তাই তো? একে তো প্রমিস করেছিল যে ডিউ ডেট যেমনি আসবে তোমার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করো, প্রমিস করেছো। কি দিয়ে করবে? ব্যাংক দিয়ে, তাই তো? মানে চেকের থ্রু বা কিছু দিয়ে করবে। তাহলে ওর ব্যাংক ব্যালেন্স কমে যাবে। ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কমে গেলে ক্রেডিট দিকে। ক্লিয়ার? এখানে কিছু হবে? এর খাতায় কিছু হবে না, এ তো টাকা নিয়ে চলে গেছে, ওর সিন শেষ। এখানে যেমনি ডিউ ডেট আসবে ব্যাংক এমপ্লয় পাঠাবে এবং বিয়ের থেকে টাকা কালেক্ট করে নেবে। ঠিক আছে?